একটা অনলাইন শপের সন্ধান পেয়েছি। এই শপে মানুষের শরীরের নানান অঙ্গ খুচরো ও পাইকারি মূল্যে বিক্রয় করা হয়। যেমন আপনি চাইলে খুব সহজে কারো মস্তিষ্ক, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড বা শরীরের যে কোনো অঙ্গ কিনতে পারেন। ওয়েবসাইটে ঢুকলে একটা নোটিশ ভেসে আসছে, মানুষের পূর্ণ শরীর বিক্রি করা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পরবর্তী চালু হলে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নানা রঙের ছবি সহ মূল্য দেওয়া আছে এখানে। অঙ্গগুলো মৃত শরীরের নাকি অর্ডার করার পর রাস্তা থেকে ফ্রেশ মানুষকে ধরে এনে তাদের শরীরে ফ্রেশ অঙ্গ কেটে তাদের দেওয়া হয়। এই বিষয়ে কিছু লেখা নেই। থাক, অহেতুক এসব ঘাটাঘাটি করে আমার কাজ নেই। সে কারণে এই অনলাইন শপে আসা, সেই কাজটি করেই কেটে পড়ি। আমার প্রয়োজন একজন বজ্রপাতে মৃত লোকের শরীরে ঝলসানো হৃৎপিণ্ড আর ফুসফুস। এই ধরনের কোনো অঙ্গের বর্ণনা খুঁজে পেলাম না পুরো সব ঘুরে। শেষে অপশনাল অর্ডার মেনুতে গিয়ে আমার কী ধরনের মানুষের শরীরের অঙ্গ চাই তা লিখে নিচে আমার সঙ্গে যোগাযোগের ফোন নাম্বার দিয়ে অনলাইন শপ থেকে বেরিয়ে এলাম। ল্যাপটপে টেবিলের উপর রেখে কিচেনের দিকে গেলাম। অনেকক্ষণ ধরে গরম পানি ফুটছে। পানিতে চাপাতি মিশিয়ে দিলাম। মোটামুটি 1 ফ্লাস্ক চা হলেও আমার রাতটা কেটে যায়। ফ্লাস্ক ভর্তি চা নিয়ে টেবিলের উপর বসে রাখলাম। চেয়ার টেনে বসে টেবিল থেকে মোবাইলটা হাতে নিলাম। এখনও কেউ কল করেনি। অবশ্যই এত দ্রুত কল আসার কথা না। চেয়ারে গা এলিয়ে টেলিভিশনটা চালু করে ওই দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। প্রায় আধ ঘন্টা হবে টেলিভিশন দেখছিলাম। ঠিক তখনই কলটা এলো। আমি মোবাইল তুলে কল রিসিভ করে কানে লাগালাম। হ্যালো। ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ। হ্যালো, আমি মাসু। নাম পরিচয়ের প্রয়োজন নাই, আমরা ক্রেতাদের থেকে এসব তথ্য নেই না। ও আচ্ছা, আপনি আপনাদের প্রতিষ্ঠানে ডোমেইন পেলেন কোথায়? এক পরিচিতর মাধ্যমে। আশা করি তারও তথ্য আপনাদের লাগবে না। জি, আপনি যে ধরনের অঙ্গের বর্ণনা দিয়েছেন তার সময় সাপেক্ষ ব্যাপার, তাছাড়া দামও চড়া পড়বে। কতদিন সময় লাগতে পারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। 10-12 দিন লাগতে পারে, আবার 1 মাসও। আপনি যত দ্রুত দিতে পারবেন ততই ভালো। আর মূল্য দিতে হবে 6 লক্ষ টাকা। একটু বেশি বলে ফেলছেন না? বেশি মনে হলে বেশি, তবে এর কমে আমরা পারবো না। আচ্ছা, টাকা নিয়ে আপনি চিন্তা করবেন না, পুরোটাই পাবেন, কিন্তু কোনো রকম বাটপারি করতে পারবেন না। মরা লাশকে পুড়িয়ে বজ্রপাতের মৃত মানুষের হৃৎপিণ্ড বা ফুসফুস বলে চালিয়ে দেওয়া বৃথা চেষ্টা করবেন না। আমাদের প্রতিষ্ঠানের সততা নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? একটু ভারী কণ্ঠে। জি না, কিন্তু কাজটা ঠিকভাবেই হওয়া চাই। হবে। আমরা এগুলো জোগাড় করতে পারলে আপনার সাথে যোগাযোগ করব। আমি বা আমার প্রতিষ্ঠান যদি কোনো ব্যক্তিগত মতামত দিতে পছন্দ করি না। তারপরে জানতে চাইছি, এই অঙ্গগুলি কি আপনি নিজের কোনো কাজের জন্য নিতে চাইছেন? জি না, অন্য একজনের জন্য। যেই নিক না কেন সে একজন মহামূর্খ বা উন্মাদ মানুষ হবে, কারণ এইসব অঙ্গ দিয়ে আসলে কোনো জাদু হয় না। এইসব মূর্খতা ব্যতিক্রম, আর কিছুই নয়। আমি মুখে একটু বিদ্রুপ মিশ্রিত হাসি ফুটিয়ে বললাম, আপনার নিশ্চয় এটা আশা করেন না যে আপনাদের মতো একটা প্রতিষ্ঠানে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ অর্ডার করবে? মৃত মানুষের এইসব জিনিসে অসুস্থ মস্তিষ্কের মানুষের কাছে মূল্যবান, আর আপনাদের প্রতিষ্ঠানটা অসুস্থ মস্তিষ্কের। আচ্ছা, রাখছি। কলটা কেটে আবার টেলিভিশনের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। তেমন আগ্রহ পেলাম না। মোবাইলটা হাতে নিয়ে একটা পরিচিত নাম্বারে ডায়াল করলাম। কল করার সঙ্গে সঙ্গে কলটা রিসিভ হয়ে গেল। যেন ফোনের ওপারে ফোন হাতে কেউ কলের জন্য অপেক্ষাতেই বসেছিল। কল রিসিভ করে ওপাশ থেকে ডাক্তার অজিত আগেই বললেন, হ্যালো মাসুদ, কী খবর? জি স্যার, ভালোই। যেটার কথা বলেছিলাম ওটার ব্যবস্থা কত দূর? চিন্তা করবেন না স্যার, সময় মতো পেয়ে যাবেন। তবে স্যার, এই ধরনের লাশ পাওয়া খুব মুশকিল, তাই একটু বেশি খরচ করতে হবে। 8 লাখ টাকার নিচে ওরা রাজি হয়নি। টাকা নিয়ে তুমি চিন্তা করো না, কিন্তু জিনিস যাতে কোনো ভেজাল না হয়। আর মনে থাকে যেন ওইগুলো আমার 15 তারিখের আগেই চাই। এরপর পেলে ওইগুলো আর কাজে আসবে না আমার। আবার 1 বছর অপেক্ষা। জি স্যার, তাই হবে। একটা কথা স্যার, যদি অভয় দেন তাহলে প্রশ্ন করতাম, এই ফুসফুস আর হৃৎপিণ্ড প্রসঙ্গে। মানে? জি স্যার। না, প্রশ্ন করবে না, রাখছি। এটুকু বলে কলটা কেটে দিল। লোকটা বড়ই অদ্ভুত। লোকটার কাজের আগামাথা কিছুই বুঝি না। লোকটা যে সুস্থ মস্তিষ্কের নয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমার। না হলে বজ্রপাতের মৃত মানুষের ফুসফুস হৃৎপিণ্ড নিয়ে তার কি কাজ? অবশ্য লোকটিকে নিয়ে কোনো ধরনের সমালোচনা করা উচিত নয় আমার। আজকে যে এই এত বড় ফ্ল্যাটে বসে আরামে টেলিভিশন দেখতে দেখতে চা খাচ্ছি, পুরোটাই লোকটার দয়ায়। লোকটার সঙ্গে আমার পরিচয় হয় কয়েক বছর আগে জেলখানায়। ও আচ্ছা, আমার সম্পর্কে তেমন কিছু বলা হয়নি আপনাদের। আমার নাম মাসুদ করিম, বয়স 27-এর কাছাকাছি, গাত্রবর্ণ শ্যামলা, উজ্জ্বল মাঝারি। আমার ছোটোবেলা কেটেছে গ্রামে। বাবা গত হয়েছেন খুব ছোট থেকে।
বয়স যখন 11, মাও ওপারে চলে গেলেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত গ্রামে মামা মামির কাছে বড় হয়েছি। গ্রামীণ জীবন আর তেমন ভালো লাগছিল না। দীর্ঘদিনের ইচ্ছে ছিল শহরে চলে আসব। পরিচিত কেউ ছিল না বিদায় মামা আসতে দিতে চাইল না। মামার কথা তোয়াক্কা না করে কিছু টাকা জামাকাপড় নিয়ে তাদের অগোচরে চলে এলাম এই শহরে। তবে শহর আমার সঙ্গে বেশ নিষ্ঠুর আচরণ করলো। বেঁচে থাকার তাগিদে যুক্ত হলাম একটা ছিনতাইকারী চক্রের সঙ্গে। হাজতে যেতে হয়েছে অসংখ্যবার। পরবর্তীতে যুক্ত হই এই লাশ কেনাবেচার এই চক্রের সাথে। আমাদের কাজ ছিল গোরস্থান থেকে তাজা লাশ চুরি করে বিক্রি করা। কথায় আছে মরা হাতি লাখ টাকা। মরা হাতি এখানে লাখ টাকায় বিক্রি করা যায় কিনা জানি না, কিন্তু মরা লাশ যে লাখ টাকার চেয়েও বেশি দামি তা বুঝে গিয়েছিলাম। এই চক্রের সব সদস্য আমরা ধরা পড়ে যাই পুলিশের কাছে। আমাদের লিডার সব ফেঁসে যায় কঠিন মামলায়। নিশ্চিত ছিলাম এবার অনেক দিন আগে আর ছাড়া পাচ্ছি না। তখনই জেলের সঙ্গে পরিচিত হয় ডাক্তার অজিতের। তিনি একটা মামলায় অভিযুক্ত হয়ে জেলে ছিলেন। যা জেনেছিলাম, তিনি একজন বড় মাপের ডাক্তার। একটা বাচ্চার মেয়ের হার্ট অপারেশন করার পর মেয়েটা মারা যায়। এর জন্য তাকে ধরা হয়নি। মেয়েটার পরিবারের অভিযোগ সেই বাচ্চার মেয়ের মৃত শরীরে নাকি ফুসফুস আর হৃৎপিণ্ড ছিল না। লাশের শরীর থেকে এগুলো কেটে নিয়েছি। সবাই অবাক হয়েছিল, এত বড় মাপের একজন ডাক্তার মানুষ সে হৃৎপিণ্ড ফুসফুস চুরি করে কি করে? অবশ্য পরে ওই পরিবার মামলাটি তুলে নেয় এবং সবাই জানতে পারে ডাক্তার অজিত কাজটি করেননি। যদিও ডাক্তার অজিতের বিশ্বস্ত লোক হওয়ায় আমি এখন এটা জানি যে এই কাজটি তিনিই করেছিলেন, আর মোটা অঙ্কের টাকাও খরচ করে এই মামলা থেকে বেরিয়ে এসেছিলেন। এই অঙ্গগুলি নিয়ে তিনি কি করেন কে জানে। আমার সম্পর্কে সবটা শুনে তিনি আমাকে মুক্ত করেন জেল থেকে। তখন বুঝতে পারি তার এই দয়ার কারণ। একবার ভেবেছিলাম তিনি হয়তো কোনো মানুষ খেকো। আমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে অজ্ঞান করে আমার হৃৎপিণ্ড আর ফুসফুস কেটে খাবেন। আমার ধারণা ভুল। এমন কিছুই করলেন না, বরং তিনি এমন একটা জীবন দিলেন আমায় যা আমার কল্পনারও বাহিরে। এর বিনিময়ে শুধু তার অদ্ভুত জিনিসগুলো যোগান দিতে হয় আমার গোপনীয়তার সাথে। তিনি আমাকে অবশ্যই বিশ্বাস করতেন। তার যে অগণিত অর্থ আছে এই বিষয়ে আমি নিশ্চিন্ত। তাই মাঝে মধ্যে এসব অঙ্গ দেওয়ার সময় বাড়তি অনেক টাকা আমার পকেটে যায়। মাঝে মধ্যে যে আমারও কৌতূহল জাগে না যে তিনি মৃতদেহের এসব অঙ্গ দিয়ে কী করেন। এমন নয় কিন্তু আমার জানার কোনো উপায় বা সুযোগ নেই, তাই কৌতূহলকে নিজের মধ্যে রাখি। দীর্ঘদিন অপেক্ষা করলাম সেই অনলাইন শপের লোকটার ফোনের অপেক্ষায়। লোকটা আমাকে নিজ থেকে কল দিতে নিষেধ করছে। বলছে বজ্রপাতে মৃত মানুষের সন্ধান পেলে আমাকে জানাবে। দেখতে দেখতে 13 দিন কেটে গেল। এর মধ্যে লোকটা ফুসফুস আর হৃৎপিণ্ড জোগাড় করতে পারলেন না। ডাক্তার অজিত কল করেছেন কয়েকবার। আমি তাকে নিশ্চিন্ত থাকতে বলেছি। 15 তারিখে সকালে যে করেই হোক আপনার কাছে জিনিস পৌঁছে যাবে। যদিও মহা দুশ্চিন্তায় পড়লাম, আমি অন্য কোনো মাধ্যমে এই জিনিসগুলো জোগাড় করব এমন কোনো পথ খুঁজে পাচ্ছি না। চিন্তায় 14 তারিখ চলে এলো। শেষ মুহূর্তে যেন আশার আলো দেখতে পেলাম। সেই সব থেকে কল এলো, বজ্রপাতে মৃত মানুষের ফুসফুস আর হৃৎপিণ্ডের ব্যবস্থা নাকি করতে পেরেছে। আজ রাতে ডেলিভারি দিবে। আমি আনন্দিত হয়ে ডাক্তার অজিতকে জানালাম। অজিত বললেন, খুবই ভালো কাজ করেছো মাসুদ। এই জিনিসটা তোমার শেষ কাজ আমার। এরপর থেকে আমার কোনো কাজে তোমাকে করতে হবে না, তুমি মুক্ত। তোমার বাকি জীবন যাতে অর্থ আর থাকার কষ্ট করতে না হয় সেই ব্যবস্থা আমি করে দিব। কাল আমার এত বছরের সাধনার অবসান ঘটবে। আর হ্যাঁ, তুমি নিশ্চয়ই খুব কৌতূহলী আছো যে এই নিয়ে যে মৃত মানুষের এই অঙ্গগুলো নিয়ে আমি এত বছর কি করি আর আজ রাতে কি করব। এর উত্তর তুমি পাবে। তুমি কাল সন্ধ্যায় সেগুলো নিয়ে আবার বাড়িতে চলে আসবে। সাবধানে থেকেও, কেউ যাতে কিছু টের না পায়। আমি তাকে অভয় দিলাম। সামান্য কিছু কথা হলো আরও কলটা কেটে দিলাম। এত বছরে এই প্রথম ডাক্তার অজিতকে এত আনন্দিত মনে হলো। তার আনন্দ আমাকে স্পর্শ করলো। তিনি এক কথার মানুষ। কালকে নিশ্চয় তিনি আমার জন্য এমন কিছু করবেন যাতে বাকি জীবন আমাকে আর জটিলতার সাথে কাটাতে না হয়। তার চেয়ে বড় কথা, আমি সবসময় একটা জিনিস জানতে চাই, মৃত মানুষের শরীরের অঙ্গ নিয়ে অজিত সাহেবের এত আগ্রহ কেন? তিনি কি প্রেতসাধক? একজন ডাক্তার, বিজ্ঞানের মানুষ কি করে এটা হতে পারেন? নাকি মানুষ খেকো? তিনি কি করেন এই অঙ্গগুলো দিয়ে? যাই হোক না কেন, আমার কৌতূহলতা বাড়তে লাগলো আর ছটপট করতে লাগলাম। আমি অপেক্ষা করতে লাগলাম 15 তারিখের সন্ধ্যা। অবশ্য এর আগে আজ রাতে ওই অনলাইন শপের লোকটার কাছ থেকে এই অঙ্গগুলি সংগ্রহ করতে হবে। ঘড়িতে এই মুহূর্তে বাজে সন্ধ্যা 6টা। সময়টা শীতকাল হয়, চারিদিকে এর মধ্যে বেশ অন্ধকার নেমে এসেছে। আমি দাঁড়িয়ে আছি বিশাল এক দোতলা বাড়ির গেটের সামনে। আমার সাথে আছে একটা ব্যাগ।
ব্যাগে কী আছে নিশ্চয় বুঝতে পারছেন। হ্যাঁ, বজ্রপাতে মৃত একজন ব্যক্তির ফুসফুস আর হৃৎপিণ্ড। গতকাল সেই অনলাইন শপের লোকটা নিজ দায়িত্বে আমার বাড়িতে এসে দিয়ে গেছেন। অজিত সাহেবও এর মধ্যে তার বাড়িতে ড্রাইভারকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছিলেন। আমি গেটের সামনে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। প্রতিবার এইসব জিনিস দিতে এসে গেটের সামনে ব্যাগ রেখে চলে যেতাম। ব্যাস, আমার কাজ শেষ। অজিত সাহেব বাকিটা দেখতেন। কিন্তু এই প্রথম আমি এই ভয়ঙ্কর অঙ্গগুলো নিয়ে তার বাড়ির ভিতরে ঢুকবো। ভয়, অস্বস্তি, কৌতূহল সব মিলিয়ে আমার অবস্থা বেশ করুন। হ্যাঁ, আজ 15 তারিখ। বাড়ির গেটটা খোলা নাকি বন্ধ বুঝতে পারছি না। এখান থেকে দরজা ধাক্কা দিয়ে বা কাউকে চেঁচিয়ে ডাকটাই বৃথা। অবাক শোনালেও এত বড় বাড়িটাতে এই মুহূর্তে অজিত সাহেব একাই থাকেন। নিজেই বাজার সদাই করেন, রান্না বান্না করেন। একটা ড্রাইভার আছে অবশ্য তার, তবে তার এই বাড়িতে রাতে আসা নিষেধ। দিনের বেলায় অজিত সাহেবের কল ছাড়া সে এই বাড়িতে আসে না। সবটাই অজিত সাহেব আমাকে বলেছিলেন। আমি ফোনটা হাতে নিয়ে অজিত সাহেবকে কল দিলাম। আশ্চর্য, ফোনটা বন্ধ। গেটে কয়েকবার টোকা দিলাম, কলিং বেল নেই। পরক্ষণে গেটে ধাক্কা দিতে অবাক হলাম। গেটটা খোলাই ছিল। বাড়িতে ঢুকে গেলাম। গেট থেকে একটা সোজা রাস্তা চলে গেছে অজিত সাহেবের বিশাল আকৃতির বাড়িটা ঢোকার দরজা পর্যন্ত। রাস্তার দুপাশে উদ্যান। আমার চোখ বাড়ির দোতলার বারান্দার দিকে যেতে বেশ আটকে উঠলাম। একটা ছায়ামূর্তি যেন আমার দিকে চেয়ে রয়েছে ধীর স্থিতে। কিছুটা ভয় পেয়ে গেলাম। পরক্ষণে বুঝলাম ছায়ামূর্তিটা অজিত সাহেব। তিনি হাত ইশারা করে আমায় ভেতরে ডাকলেন। বাড়িটা কেমন যেন একটা ভুতুরে ভাব আছে। এই প্রথম বাড়িটার ঢুকলে দোতলার সিঁড়ি খুঁজে অজিত সাহেবের কাছে যেতেই আমাকে তেমন বেগ পেতে হলো না। অবাক হয়ে দেখলাম নিচতলায় বৈদ্যুতিক বাল্ব জ্বললেও উপরের তলায় কোনো বৈদ্যুতিক বাল্ব জ্বালানো নাই। পুরো দোতলা জুড়ে অসংখ্য মোমবাতি আর প্রদীপের আলো ছড়াচ্ছে। হালকা বাতাসে আলো অদ্ভুত খেলা, বেশ উপভোগ করার মতো। কৃত্রিম ভুতুরে পরিবেশ তৈরি করার একটা চেষ্টা যেন করেছেন ডাক্তার অজিত। চেষ্টাটাকে বৃথা বলা যায় না, কারণ এর মধ্যে আমার শরীর এক অজানা আতঙ্কে কেঁপে কেঁপে উঠেছে। শরীর বেয়ে চলেছে এক অচেনা শিহরণ। এই তো অবশেষে ডাক্তার অজিতের দেখা পাওয়া গেল। ভয় কিছুটা কমলো। ব্যাগ ডাক্তার অজিতের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই স্যার নিন, সব ঠিকঠাক আছে। আপনার ফোনটা অফ, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অজিত মুচকি হেসে বলল, চার্জ শেষ বোধহয়। ফোন কি আর খোঁজ থাকে? অন্য চিন্তায় থাকি। সোফায় পা তুলে বসো, চা নিয়ে আসছি। চা খেতে খেতে গল্প করা যাক। অনেক দিন প্রাণ খুলে কারোর সঙ্গে গল্প করি না। আজ বড্ড গল্প করতে ইচ্ছে করছে। ডাক্তার অজিত শুধু একটা লুঙ্গি পরে আছেন আর খালি গা। পিঠটা অবশ্য একটা খয়েরি চাদরে ঢাকা। তিনি অন্য একটা ঘরে গেলেন চা আনতে। আমি সোফায় পা তুলে বসলাম আর চারিদিকে সব কিছু নীরবে পর্যবেক্ষণ করতে লাগলাম। ডাক্তার অজিতের উদ্দেশ্য এখনও কিছু পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। ফুসফুস আর হৃৎপিণ্ডটা ব্যাগের মেঝেতেই পড়ে আছে। এর প্রতি অজিতের তেমন আগ্রহ দেখল না, যতটা না আমাকে নিয়ে তার আগ্রহ দেখলাম। তিনি কখনোই আমাকে গুরুত্ব দেননি বা আমার সাথে এমন বন্ধুসুলভ আচরণ করেনি। কিছুটা অবগত অবশ্যই হলাম। ঘরে ফ্যান ছাড়া আছে। এর মধ্যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো আমার। সব কিছু এলোমেলো লাগছে আমার কাছে। মনে হচ্ছে এখানে আমার আসাই উচিত হয়নি। অস্বস্তিকর একটা অবস্থা। এমনটা মনে হওয়ার পেছনে কারণটা বুঝতে পারছি না। আমার সঙ্গে এখনও অস্বাভাবিক কিছু হয়নি। একটা যুক্তি অবশ্য দাঁড় করানো যায় এমন অজানা ভয়ের পেছনে। এমন বড় একটা বাড়িতে একা এমন একজন মানুষের সঙ্গে আমি এখন রয়েছি, যে কোনো স্বাভাবিক মানুষ নয়। মৃত মানুষের ফুসফুস আর হৃৎপিণ্ড যার প্রিয় বস্তু। নানান কথা চিন্তা মাথা ঘুরছিল। এমন সময় চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকলেন ডাক্তার অজিত। এক কাপ চা আমার দিকে বাড়িয়ে দিয়ে বিপরীত দিকে একটা সোফায় পা তুলে বসলেন। সামান্য বাতাসে হঠাৎ হঠাৎ আলোর ছায়ার অদ্ভুত খেলা আমায় চমকে দিচ্ছিল। সবটাই মোমবাতি আর প্রদীপের জন্য। ডাক্তার অজিত আমার অস্বস্তি দেখে এখন বেশ মজাই পাচ্ছেন। মুখে একটু হাসি ফুটিয়ে বললেন, কী ব্যাপার মাসুদ সাহেব, কোনো কারণে ভয় পাচ্ছেন? আরে না, নিমন্ত্রণ এলাম, আবার ভয় কিসের? আসলে যে ধরনের পরিবেশ আপনি সৃষ্টি করছেন তাতে কিছুটা বিভ্রান্ত হচ্ছি। আমতা আমতা করে কাপা কণ্ঠে বললাম, আরে এ হচ্ছে আলোর খেলা। এই খেলা যদি না থাকতো তাহলে জগৎ সংসার সবই তুচ্ছ মনে হতো। চাটা খেয়ে নিন। জি, আপনি আমাকে যে জন্য ডেকেছিলেন সেটা তো জানা হলো না। জানবেন, তাড়াহুড়ো করে সে ধীরে সুস্থে সবই দেখবেন। আপনার সাহায্যও লাগবে আমি যা আনার এনে দিয়েছি, আর কিভাবে সাহায্য করব? আমি কথা বলতে বলতে চা খেতে পারি না, অভ্যাস নেই। তাই চায়ের কাপটা হাতে ধরেই তার সঙ্গে কথা বলছি। ডাক্তার অজিত অবশ্য চায়ের কাপে চুমুক দিতে দিতে ঠান্ডা মাথায় কথা বলছেন। তিনি সোফা ছেড়ে উঠে ব্যাগটা মেঝে থেকে তুললেন। পলিথিনে মোড়া
ছিঁড়ি দেখতে জ্বলসে যাওয়া হৃৎপিণ্ড আর ফুসফুসটা বের করে মুখের কাছে নিয়ে শুকতে লাগলেন। এক অচেনা বিশ্রী ভোটকা গন্ধে ঘর ভরে গেল। দেখেই যেন আমার বমি পেয়ে গেল। অজি সাহেব বেশ আগ্রহ নিয়ে সেগুলো শুকছেন, যেন খুব প্রিয় একটা গন্ধ তার। বজ্রপাতে ঝলসে যাওয়া অঙ্গগুলি তিনি ঘরের এক কোণে থাকা টেবিলে দুটো প্লেটে রাখলেন। এই দৃশ্য দেখার পর আমার শরীর কাঁপতে লাগলো। অজি সাহেব আবার আমার দিকে ফিরে এলো। মুচকি হেসে আমাকে উদ্দেশ্য করে বললেন, ভয় পাবেন না, এগুলো আপনাকে খেতে হবে না, হা হা, এগুলো একটা কাজে লাগবে। সোফায় আরাম করে বসে ডাক্তার অজিত আবার কথা বলা শুরু করলেন। আমি চুপচাপ সোফায় বসে আছি, শুনছি। ডাক্তার অজিত, আচ্ছা মাসুদ, তুমি আমার সম্পর্কে কতটা জানো? তোমার কি কখনো জানতে ইচ্ছে হয়নি আমি আসলে কে, কোথা থেকে এসেছি, আর মৃত মানুষের এইসব অঙ্গ দিয়ে আমি কি করি? হ্যাঁ হয়েছে স্যার, আপনাকে জিজ্ঞাসা করতে কখনো তো আমার সাহস পায়নি, আর আপনি এই সব কিছু ইচ্ছাকৃত আড়াল করে গেছেন। আমার কাছে সবসময় এইসব কিছু অদ্ভুত আর রহস্যময় লেগেছে, কিন্তু হঠাৎ আপনি আমাকে এখানে কেন রাখলেন, আর এইসব কথা কেনই বা বলছেন, কিছু বুঝতে পারছি না। আমার এই মুহূর্তে আপন বলতে তুমি ছাড়া আর কেউ নেই। আমার মনে হলো কোনো একজন মানুষকে আমার জীবনের সব ঘটনা খুলে বলা উচিত, তাই তোমাকে ডাকা। তাহলে শোনো, আমার জন্ম হয়েছিল আমেরিকায়। আমার বাবা একজন বাংলাদেশি, মা আমেরিকান। আমার শৈশব কৈশোর পুরোটাই কাটে ওইখানে। বাবা বাংলা ভাষাকে খুব শ্রদ্ধা করতেন, তাই শিক্ষক রেখে আমাকে বাংলা শেখান ছোটোবেলাতেই। আমার জীবনে সব কিছু ভালো মতো চলছিল। আমার ডাক্তারি পড়া শেষ হলো, আমেরিকান একটা হসপিটালে চাকরি জীবন শুরু করলাম। ঠিক তার বছরখানেক পর বাবা স্ট্রোক করে মারা গেলেন। বাবার শেষ ইচ্ছে ছিল তার লাশ বাংলাদেশে দাফন করা হবে তার পিতার কবরে। যে লোককে জন্মের পর কখনো বাংলাদেশে দেখিনি, সেই লোকটা বাংলা এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা থেকে বেশ অবাক হতাম। কিন্তু মা কিছুতেই রাজি হলেন না। মা বললেন, বাংলাদেশে আমাদের কেউ নেই, আমি কিছুতে তার শেষ অস্তিত্ব এক অচেনা দেশে রেখে আসবো না। তার কবর আমাদের বাড়ির সামনে বাগানের শেষ দিকে দেওয়া হবে। আমি জানতাম না মা বাবাকে কেমন ভালোবাসতো, তাই আর তাকে না করিনি। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে মা বেশ অস্বাভাবিক ব্যবহার করতে থাকতেন। তিনি আমাকে বললেন তিনি আমার সঙ্গে এক বাড়িতে থাকতে পারবেন না, আমাকে আলাদা করে যেতে হবে। বাবার মৃত্যুর পর মা যে বেশ ভেঙে পড়েছিল তা বুঝতে পারছিলাম, তবুও তার এমন উগ্র ব্যবহার আমাকে বেশ আহত করলো। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, আলাদা করে ফ্ল্যাট নিয়ে থাকলাম। হাসপাতালের কাজে ব্যস্ত থাকতাম, মায়ের সঙ্গে মাঝে মধ্যে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু তিনি পুরোপুরি আমাকে এড়িয়ে গেছেন। এভাবে 2 বছর কেটে যায়। হঠাৎ একদিন থানা থেকে কল আসে আমার ফোনে। তারা জানায় আমার মাকে তারা অ্যারেস্ট করেছেন। একটা ভয়ঙ্কর অদ্ভুত অপরাধ করেছেন তিনি। আমাকে দ্রুত থানায় যেতে হলো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অবাক হয়ে ভাবতে লাগলাম, মা এই বয়সে কী এমন অপরাধ করতে পারেন। দ্রুত থানার উদ্দেশ্যে রওনা দিলাম। থানায় গিয়ে মা সম্পর্কে যা জানতে পেলাম, তাতে যেন আমার শরীর হিম বরফ হয়ে গেল। মাকে অবৈধভাবে বাড়ির ভেতরে লাশ রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। আরও অবাক হলাম এটা জেনে যে লাশটার কারণেই আমার বাবার। আমার শরীর যেন উত্তেজনা আর আতঙ্কে অবশ হয়ে আসছিল। মায়ের বিরুদ্ধে আর একটা অভিযোগ, তার ঘরে নাকি শয়তান উপাসনার অনেক বস্তু পাওয়া গেছে। যাও, তখন নিষিদ্ধ একটা কাজ ছিল ওইখানে। আমি কিছু বুঝতে পারছিলাম না, বাবার লাশ কবর থেকে তুলে মা এত বছর কীভাবে সংরক্ষণে রাখলো, আর এই ধরনের মানসিক বিকারগ্রস্ত মতো কাজ করার পেছনে কারণ কি? তাহলে কি মা পুরোপুরি পাগল হয়ে গিয়েছে? আমি বুঝতে চেষ্টা করিনি, আর শয়তানের উপাসনার বিষয়টি কিছুতেই মাথায় ঢুকছিল না। মা যেন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছিল না। তার আচার আচরণে তাকে পাগল বলে মনে হলেও আমার এক মুহূর্তের জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হলো। বাবার লাশকে পরীক্ষার জন্য নেওয়া হলো মর্গে। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, যা মুহূর্তেই আমার সমস্ত জীবন বিশ্বাস অবিশ্বাস এলোমেলো করে দিল। আমার বাবার লাশ মর্গ থেকে নিখোঁজ হয়ে গেল। পুলিশের ধারণা কেউ চুরি করেছে। তার সাথে লাশ যাবে কোথায়? কিন্তু মা তো জেলখানায়। মায়ের সঙ্গে দেখা করলাম। তিনি অদ্ভুত সব কথা বললেন। তিনি নাকি এত বছর ধরে শয়তান পুজো করছেন বাবার আত্মাকে লাশের মধ্যে ফিরিয়ে আনার জন্য। তার ধারণা বাবার লাশ কেউ চুরি করেনি, বাবা নিজেই। না, ভাবতে পারছি না, আর কিছু না। মায়ের কথা তখন বিশ্বাস না করলেও একদিন যা ঘটলো, না না না, আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। এটুকু বলে বরফের মতো জমে গেলেন তিনি। ডাক্তার অজিতের চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ, তার গলা কাঁপছে। আমি বেশ মনোযোগ দিয়ে তার গল্পগুলো শুনছিলাম। হঠাৎ থেমে যাওয়া আমার চিন্তার জগৎ থেকে যেন থেমে গেল। আমি উত্তেজনায় কাঁপতে কাঁপতে অজিতের কাছে জানতে চাইলাম, তারপর কি হলো ডাক্তার অজিত? আপনার বাবা কি সত্যি সত্যি আবার ফিরে এসেছিল এই জগৎ থেকে, এই জগতে? আর আপনার মায়ের সঙ্গেই বা কী হলো? প্লিজ চুপ করুন, থাকবেন না। আপনি এই দেশেই বা এলো কেনেন?
আমার খুব জানতে ইচ্ছে করে। ডাক্তার অজিত কাঁপা কণ্ঠে উত্তর দিলেন, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর কিছু ঘটেছিল সবার সাথে, খুব ভয়ঙ্কর। এই বলে উল্টো দিকে ঘুরে দিলেন তিনি। এক টানে পিঠ থেকে চাদর ফেলে দিলেন। তার পিঠের দিকে চোখ যেতে আমি ভয়ে চিৎকার দিলাম। এসব কি? তার পিঠ ভর্তি কামড়ে স্পষ্ট দাগ দেখা যাচ্ছে। কোনো ভয়ঙ্কর মানুষখেকো প্রাণীর পাল্লায় যেন তিনি পড়েছিলেন। মরতে মরতে বেঁচে ফিরেছেন কোনো রাক্ষসের কাছ থেকে। কি ভয়ঙ্কর আর বীভৎস দেখাচ্ছে তার পিঠ। আমি বললাম, এসব কি, কি করে হয়েছে? তিনি বললেন, চলুন আমার সাথে। এই বলে ধীর পায়ে পাশের ঘরে ঢুকলেন। আমি তাকে অনুকরণ করলাম। পাশের ঘরে এক কোণে বড় ডিপ ফ্রিজে মতো কিছু রাখা আছে। অজিত আমাকে সেটা খুলতে বললেন। ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে গেলাম আমি। সেটা খুলে বিকট এক চিৎকার দিয়ে দুপা পিছনে সরে এলাম। একটি 25-30 বছরের তরুণীর লাশ রাখা, সম্পূর্ণ নগ্ন শরীর, প্রিজারভেটিভ করে রাখা, আর লাশটার চোখগুলো খোলা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধপ করে মেঝেতে বসে পড়লাম আর চিৎকার করে অজিতের কাছে জানতে চাইলাম, এসব কি ডাক্তার অজিত? এই মেয়েটা কে? নিশ্চয় আপনারা মা নন এই তরুণী? কত বছর ধরে এই ফ্রিজে আছেন? এত বীভৎস চেহারা। ডাক্তার অজিত মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। শান্ত কণ্ঠে বলতেন, সব জানতে পারবেন মাসুদ সাহেব, আপনাকে সবটা জানানোর জন্যই এখানে ডাকা হয়েছে। হা হা। ডাক্তার অজিত আবার আগের ঘটনায় ফিরে গেলেন। আমি অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আমার শরীর যেন অবশ হয়ে আসছে। পর মুহূর্তে একটা লাশের সঙ্গে একা এক ঘরে আছি মনে পড়তে দ্রুত ছুটে অজিতের ঘরে চলে এলাম। তিনি সোফায় পা তুলে বসে চা খাচ্ছেন। আমি কিছু উত্তেজিতভাবেই বললাম, প্লিজ সবটা খুলে বলুন, আমার মাথা চক্কর দিচ্ছে, প্লিজ। ডাক্তার অজিত মুখভঙ্গি এবার কিছুটা সিরিয়াস হলো। তিনি আমাকে আর এক কাপ চা দিলেন আর সোফায় বসতে বললেন। এরপর শুরু করলেন আবার সেই গল্প। ডাক্তার অজিত, আমার মা তখন পুলিশের হেফাজত থেকে মানসিক চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু দিনকে দিন তার অবস্থা যেন করুণ হচ্ছিল। খাওয়া ঘুম এক্কেবারে বন্ধ। আমি পুরো বিভ্রান্ত ছিলাম। সেই মুহূর্তে আমার করণীয় কী? সিদ্ধান্ত নিলাম মাকে বাড়িতে এনে রাখবো। পুলিশের সঙ্গে কথা বললাম, তার উন্নত চিকিৎসার কথা বলে জামিন করালাম। মাকে বললাম আমার সঙ্গে ফ্ল্যাটে থাকতে। তিনি রাজি হলেন না। তিনি সেই বাড়িতে উঠবেন আবার, যেখানে আমরা আগে থাকতাম। প্রথমে ভয় পেয়েছিলাম এটা ভেবে মা সেখানে গিয়ে আবার পাগলামি না শুরু করে দেয়। পরে ভাবলাম এবার আমি আছি, তাকে দেখেই রাখবো। বাড়িতে উঠলাম। মায়ের অবস্থা এবার কিছুটা ভালো হতে লাগলো। খাওয়া দাওয়া ঘুম স্বাভাবিকভাবে হচ্ছিল। এর মধ্যে এই 2 বছরে করা তার নানান অদ্ভুত ঘটনা বলতেন তিনি। কীভাবে মানুষের শরীরের অদ্ভুত অঙ্গ জোগাড় করতেন, তিনি সেই অঙ্গগুলি কীভাবে পুজোতে ব্যবহার করতেন সব বললেন। অদ্ভুত আর সবচেয়ে ঘৃণ্য যে জিনিসটা আমি জানতে পেরেছিলাম, তিনি তার মৃত স্বামীর লাশের সাথে সঙ্গম করতে শয়তান পুজোর সময় এটাকেও মৃত আত্মা পৃথিবীতে ফিরিয়ে আনতে বাধ্য করে। মা একটা বই আমাকে দেখালেন, বেশ পুরনো বই। এই বইতে মৃত মানুষের পৃথিবীতে ফিরিয়ে আনার প্রক্রিয়া পুরোপুরিভাবে দেওয়া আছে। বইটা কোথায় পেয়েছেন তিনি জানতে চাইলে এড়িয়ে যান। মা আরও নানান কথা বলেন। মায়ের সমস্ত কথাই তখন আমার কাছে পাগলামো লাগছিল আর বিশ্বাস করছিলাম না, কিন্তু মাকে শান্ত রাখার জন্য বিশ্বাস করার ভান করে তার সঙ্গে কথা বলে চলতাম। মা বলতেন, পুজো এখনও শেষ হয়নি, ব্যাস একটা মেয়েকে বলি দেওয়া হলেই বাবা এখন আবার ফিরে আসতেন, থাকতেন আমাদের মাঝে। কিন্তু তার আগেই ধরা পড়ে গেলাম তিনি, আর সব প্ল্যান লণ্ডভণ্ড হয়ে গেল। আমি অবাক হলাম। তার মানে পুলিশ মাকে ঠিক সময় না ধরলে এই ধরনের একটা পাগলামি করার জন্য মা একটা খুনও করে ফেলতেন। মা আবার বললেন, বাবার লাশটা যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে, তা নাহলে লাশটা চলে যাবে অন্য কোনো পিশাচের আত্মার কাছে। তখন বাবা হয়ে উঠবে এক ভয়ঙ্কর পিশাচ, আর যার ভয়াবহতা হবে মারাত্মক। এসবের আগামাথা কথা বেশিক্ষণ শুনতে পাচ্ছিলাম না আমি, তাই মাকে বেশ বিরক্ত লাগতে শুরু করলো। মার মানসিক চিকিৎসা না করলে মাকে এ থেকে বের করতে পারবো না। এভাবে বেশ কিছুদিন কাটলো। মা একটা ঘরে আলাদা থাকতেন আর আমি আলাদা ঘরে। একদিন দুপুরে আনুমানিক 3টা বাজবে, আমি নিজের ঘরে বিছানায় আধশোয়া হয়ে একটা ম্যাগাজিন বই ঘাঁটছি। এমন সময় মায়ের একটা বিকট চিৎকার শুনলাম। আমি আঁতকে উঠলাম, ছুটে গেলাম মায়ের কাছে। দেখলাম মা মেঝেতে উপুর হয়ে পড়ে আসছে। তার মাথা ফেটে রক্ত পড়ছে। ঘরের এক কোণে একটা মেয়ে বড় একটা লাঠি হাতে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল না যে কাজটা এই মেয়েটার চোখে মুখে কঠিন ভাব। তারপর তার ভয়ঙ্কর সুন্দর রূপকে আড়াল করতে পারল না। এত রূপবতী মেয়ে আমি জীবনে খুব কম দেখেছি। আমি দ্রুত মেয়েটার কাছে গিয়ে লাঠিটা কেড়ে নিলাম তার হাত থেকে। চিৎকার করে জানতে চাইলাম, কে আপনি? এখানে কি করছেন? আমার মাকে এভাবে মারলেন কেন? মেয়েটা ক্লান্ত ভঙ্গিতে মেঝেতে বসে পড়ল। আমি বুঝলাম মেয়েটা থেকে আপাতত কোনো ভয় নেই। মায়ের কাছে গেলাম, মাকে ধরে বিছানায় উঠালাম। মায়ের অনেকটা ফুলে গেছে, রক্ত ঝরছে অনেকটা। অবশ্য হাসপাতালে নেওয়ার মতো অবস্থা হয়নি। মেয়েটার হত্যার উদ্দেশ্য আঘাত করেছে কিনা
বোঝা যাচ্ছে না। আমি ফার্স্ট এড কিনে এনে মায়ের প্রাথমিক চিকিৎসা করালাম। মাথায় ব্যান্ডেজ, মায়ের জ্ঞান ফিরেনি এখনও। মেয়েটা এখনও মেঝেতে বসে আছে, ফুপিয়ে কাঁদছে। আমি তার দিকে একটা পানির গ্লাস এগিয়ে দিলাম। মেয়েটা এক নিঃশ্বাসে পানি শেষ করে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। কি সুন্দর টানা টানা চোখ, মায়াবী মুখ। মেয়েটার কাছে আবার জানতে চাইলাম, সে কে? মেয়েটা খুব কঠিন মুখ করে বলল, এটা আপনার পাগল মাকেই জিজ্ঞাসা করুন। এই যুগে এত উন্মাদ একটা মানুষের মুখোমুখি আমাকে হতে হবে কল্পনাও করিনি। মরতে মরতে বেঁচে গেছি। ঘটনা যা বুঝলাম, এটাই সেই মেয়ে যার বলি চড়ানোর জন্য মা তাকে ধরিয়ে নেই। মেয়েটা এখানকার একটি নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির দোকানে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। মা কিছু অর্ডার করেছিল হয়তো, আর এই মেয়েটা এই বাড়িতে আসে। মা তাকে বোকা বানিয়ে একটা ঘরে আটকে দেয়, নির্দিষ্ট ঘরে আটকে রেখে বলি দেওয়ার দিনের অপেক্ষা থাকে। এদিকে মেয়েটা নিখোঁজ তদন্ত করতে করতে পুলিশ এই বাড়িতে চলে আসে, আর মাকে এই অদ্ভুত কাণ্ড করতে দেখে তার লাশ উদ্ধার করে মাকে ধরে নিয়ে যায়। তারা যদিও বুঝতে পারেনি মেয়েটা এই বাড়িতে একটা ঘরে আটকানো। মা মেয়েটাকে অনেক শুকনো খাবারের সাথে আটকে রেখেছিল, তাই মেয়েটা বন্দি ঘরে অনেক দিন আটকে থেকেও বেঁচেছিল। দীর্ঘদিন বাড়িতে মা আর আমি কেউ ছিলাম না। মেয়েটা অনেক কষ্ট করে বের হতে পারছিল না বদ্ধ ঘর থেকে। এক রাতে ফাঁকা বাড়ি পেয়ে এক চোর ঢুকে পড়ে, তার মাধ্যমে মেয়েটা ওই ঘর থেকে মুক্তি পায়। তারপর থানায় গিয়ে জানতে পারে তারা এর মধ্যে এই বাড়ির মালিক তথা আমাকে আটকেছে, তাই আর বাড়তি কোনো অভিযোগ করেনি। বদ্ধ ঘরে মৃত্যুর অপেক্ষা থাকতে থাকতে মায়ের প্রতি এই মেয়েটার কী পরিমাণ ঘৃণা জন্মেছিল তা বলার অপেক্ষায় রাখে না। মূলত সেই কারণে মেয়েটা মায়ের ফেরার খবর পেয়ে এই বাড়িতে আসে, আর এসে সমস্ত রাগ ঝেড়ে দেয় মায়ের উপর। মেয়েটার কাছ থেকে সমস্ত কথা শুনে আমি অনুনয় করে তার কাছে ক্ষমা চাইলাম। তাকে বোঝালাম মায়ের মানসিক ভারসাম্য কতটা নষ্ট হয়ে গেছে। আরও অনেক কথা মেয়েটার কাছে ক্ষমা চাইলাম, তার রাগ কিছু কমলো না। জানতে পারলাম মেয়েটার চাকরি চলে গেছে আর থাকার জায়গার অনেক অভাব। তার এই পৃথিবীতে কেউ নেই বললেই চলে। মেয়েটার রাগ কমানোর একটা সুযোগ পেয়ে গেলাম। তাছাড়া মেয়েটার রূপ আমাকে সবসময় মোহিত করতো। আমি হাসপাতালে কথা বলে একটা চাকরির ব্যবস্থা করে দিলাম। থাকার জন্য আমার ফ্ল্যাটটা দিলাম মেয়েটাকে। মেয়েটা অবাক হচ্ছিল। আমি তাকে সব সময় বোঝানোর চেষ্টা করতাম যে আমি কতটা দুর্বল হয়ে পড়েছি তার উপর। মেয়েটার সঙ্গে আমার যোগাযোগ বাড়তে থেকে মাও স্বাভাবিক হতে থাকে। মেয়েটার কাছে ক্ষমা চান তিনি, মেয়েটাও মার কাছে ক্ষমা চান। ও আচ্ছা, মেয়েটার নাম বলা হয়নি, মেয়েটার নাম ছিল সারা। মা অনেকটা সুস্থ। বাবার লাশের যদিও খোঁজ পাওয়া যায়নি, আমি আবার প্রতিনিয়ত হাসপাতালে আসা যাওয়া করতে থাকি। এইদিকে সারার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি আমি। আমাদের ডেট চলছিল নিয়মিত। আমিও ওর ফ্ল্যাটে যেতাম, ও আমাদের বাড়িতে আসতো। আমরা অনেক রাত কাটিয়েছি একসাথে। এইভাবে সব চলছিল, কিন্তু ভালো দিন বেশি দিন থাকে না। অবশেষে সেই রাতটা চলে আসলো, আমার জীবনে ভয়ঙ্কর রাত। রাত তখন 11টা। আমি নিজের ঘরে, আমার ঘরটা মায়ের ঘরে পাশেই ছিল, যাতে মায়ের কিছু লাগলে দ্রুত যেতে পারি। বসে বসে সারার কথা ভাবছি, এমন সময় মনে হলো কেউ একজন জানলা দিয়ে লাফিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। আমি চেঁচিয়ে উঠলাম, কে? কিছু বুঝলাম না। কারো সারা শব্দ নেই। ঘুমে তখন আমার চোখ প্রায় আচ্ছন্ন হয়ে আসছিল। আবার একটা অদ্ভুত শব্দ পেলাম। না, এটা একটা গোঙানির আওয়াজ। কিসের গোঙানি? শব্দটার উৎস খুঁজতে বারান্দায় এলাম। রক্ত হিমশীতল হয়ে আসছে। শব্দটা আসছে মায়ের ঘর থেকে। আমি ভয়ে ভয়ে ধীরে ধীরে মায়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। আমার শরীর কাঁপছে, গোঙানির শব্দটা বাড়ছে। মায়ের ঘরের দরজায় ধাক্কা দিলাম। মাকে কয়েকবার ডাকলাম, কোনো উত্তর নেই। ঘরে ঢুকে গেলাম। ঘর পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি স্পষ্ট অনুভব করতে পারলাম আমার সামনে মেঝেতে দুটো মানুষ রয়েছে, কিন্তু এই ঘরে তো মা একা থাকেন। আরেকজনকে কেউ যেন কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সেই শব্দ কানে ভাসছে। দেওয়ালে সুইচ চেপে লাইটটা জ্বলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে না বলে নিজেই অজান্তে বিকট এক চিৎকার বেরিয়ে এলো আমার কণ্ঠ থেকে। মেঝেতে মায়ের লাশ পড়ে আছে, চোখ দুটো এর মধ্যে সে উপড়ে নিয়েছে। মায়ের চোখের কোটর দুটো খালি। লোকটা এখন মায়ের পেট ছিঁড়ে খাচ্ছে। মায়ের নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসছে, সেগুলো টেনে টেনে ছিঁড়ছে লোকটা, আর মুখ পুড়ছে। মায়ের নিতর দেহ, মুখ হা করে পড়ে আছে। আমার চিৎকার শুনে লোকটা রক্ত পানি করে দেওয়া দৃষ্টি আমার চোখের দিকে তাকালো। আমার প্যান্ট ভিজে গেল। লোকটার মুখে রক্তে মাখা হলো। লোকটাকে চিনতে আমার ভুল হলো না। এটাই আমার বাবা, যিনি 2 বছর বেশি আগে মারা গেছিলেন। মায়ের কথাই তাহলে সত্যি। এটা আমার বাবার শরীর যদিও, কিন্তু আত্মা অন্য কোনো পিশাচ। কে জানে এখানে আসার আগে আর কজনকে এভাবে খুন করেছে। লোকটা মায়ের শরীর ছিঁড়ে উঠে দাঁড়ালো। আমার শরীরের সব লোম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। পিঠ বেয়ে ভয়ে শিহরণ। লোকটা আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমার কোনো শক্তি নেই জায়গা থেকে নড়ব। লোকটা এগিয়ে আসছে। আমি অনেক কষ্টে ঘোর কাটিয়ে দরজা খুলে ওই ঘর থেকে বেরিয়ে আসি। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না, যেন কেউ চেপে ধরে রেখেছে।
আমার সঙ্গে সঙ্গে সেই পিশাচটি ঘর থেকে বের হলো। আমি এক দৌড়ে দিলাম। তার আগে পিশাচটি লাফিয়ে পড়লো আমার পিঠের উপর, বসিয়ে দিল একের পর এক কামড়। আমি বাঁচার আশা ছেড়েই দিলাম। বুঝলাম মৃত্যু নিকটে। এমন সময় অনেকগুলো মানুষের ছুটে আসার শব্দ পেলাম। শব্দ পেয়ে পিশাচটা আমায় ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। পিশাচটা সেই লোকগুলোর দিকে ভয়ঙ্কর গোঙানি দিতে দিতে এগিয়ে গেল। তখনই কান জ্বলসে গেল গুলির শব্দে। একটা পিশাচকে এমনভাবে গুলির মাধ্যমে হত্যা করা সম্ভব তা কল্পনা করিনি। আসল ঘটনা, বাবার শরীরটাকে জানলা দিয়ে প্রবেশ করতে দেখে এক প্রতিবেশী। সে বাবাকে চিনতে না পারলেও ভাবে যে কোনো চোর বাড়িতে ঢুকেছে, তাই পুলিশকে কল দেয়। পুলিশ বাড়ির আশেপাশে থাকার কারণে সে যাত্রায় বেঁচে গেলাম। পুলিশ এই ধরনের অদ্ভুত কেস এই প্রথম দেখলো। এরপরে আমার স্বাভাবিক হতে সময় লাগলো অনেক দিন। সারা আমার সাথে না থাকলেও হয়তো আমার স্বাভাবিক হওয়ার হতো না। আমরা বিয়ে করে ফেলি, ওই বাড়িটা বিক্রি করে দিই, আলাদা ফ্ল্যাটে উঠি। বাবা মা দুজনকে সাধারণ একটা কবরস্থানে কবর দেওয়া হয়। আমি স্বপ্নে এই ভয়ঙ্কর পিশাচটাকে দেখতাম। অন্ধকারে ঘরে একা থাকতে ভয় পেতাম। মাঝরাতে হঠাৎ চিৎকার দিয়ে ঘুম ভেঙে যেত। সারা পাশে থাকতো বলেই ভরসা, একটা কথা না বলেই নয়। ওই ঘটনার পর একটা জিনিস বুঝতে পারলাম, ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব অবশ্যই আছে, আর তার মাধ্যমে মৃত আত্মাকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। ঈশ্বরের সাথে আমার কি শত্রুতা তা আমি কখনোই আবিষ্কার করতে পারিনি। আমার জীবন যখন স্বাভাবিক হতে গেছে, ঠিক তখনই আমার জন্য অস্বাভাবিকের অপ্রয়োজনে ব্যস্ত হয়ে পড়েছে। আমার জীবনটা স্বাভাবিক হয়ে উঠলো সব ভুলে। আমি যখন সারার সঙ্গে স্বাভাবিক একটা জীবন কাটাতে যাচ্ছি, ঠিক তখনই সারা অসুস্থ হতে শুরু করে। ধরা পড়ে তার ব্রেন টিউমার। অনেক চিকিৎসা করি, বড় হাসপাতালে চিকিৎসা করে, কিন্তু ওই যে ঈশ্বর যেখানে বিরুদ্ধে, সারাকে আর বাঁচাতে পারেনি। আমার জীবনে বেঁচে থাকার শেষ সম্বল এভাবে চলে যাবে তা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ঠিক তখনই মায়ের দেওয়া সেই বইটার কথা মনে পড়ে। বইটা পড়ে মৃত আত্মা ফিরিয়ে আনার উপায় রপ্ত করি, কিন্তু এটা বেশ সময় সাপেক্ষ। তরুণীর আত্মা ফিরিয়ে আনতে সময় লাগে প্রায় 7 বছর। বুঝলাম আমেরিকায় এটা করা যাবে না। তাই লাশ দাফনের কথা বলে ওই দেশের সব সম্পত্তি বিক্রি করে সারাকে নিয়ে অচেনা অথচ আপন দেশের মাটিতে পাড়ি দিই। পরে কাহিনী তো আপনার জানা। তবে এবার অপেক্ষা শেষ হয়েছে, আর মাত্র কিছুক্ষণ, তারপরে সেই সময় সারা ফিরে আসবে এই পৃথিবীতে। ডাক্তার অজিত যে ধরনের গল্প করলেন, তার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে কোনো প্রশ্ন করার স্পর্ধা দেখানোর আমার উচিত হয়নি। আমি মনোযোগ দিয়ে তার কথা শুনলাম। তার এই বিস্তর কাহিনী আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে না কিছুতে। অলৌকিক পিশাচ চর্চা, মৃত মানুষ ফিরে আসা, সবই গাঁজাখুরির কথাবার্তা। তবুও এক অজানা কারণে অজিতের সব কথা আমার বিশ্বাস করতেই হচ্ছে। তার মানে কিছুক্ষণ আগে যেই মেয়েটাকে দেখলাম, সেই মেয়েটা লাস্ট 7 বছর ধরে কাছাকাছি ধরে এভাবে প্রিজারভেটিভ করে রাখা আছে। আমার শরীর কেমন যেন কেঁপে উঠল। আলতো কণ্ঠে তাকে প্রশ্ন করলাম, আপনার মায়ের মতো আপনিও কি আপনার স্ত্রীর লাশের সঙ্গে সঙ্গম করতেন? অজিতের মুখে পৈশাচিক হাসি। সে বলল, লাশের সঙ্গে সঙ্গম করে যে তৃপ্তি পাওয়া যায় মাসুদ সাহেব, বিশ্বাস করবেন না আপনি। আগের দিনে অনেক বাচ্চারা এই কাজটা করতেন। তাদের প্রিয় স্ত্রী মারা গেলে তাদের কবর না দিয়ে তাদের শরীর সংরক্ষণ করতে রাখলেন এবং সেক্স টয় হিসেবে ব্যবহার করতেন। কিন্তু আমি সারাকে সেক্স টয় বানাইনি। আমি ব্যক্তি সারাকে ভালোবাসি। ওর আত্মাকে মৃত্যুর ওপার থেকে ফিরিয়ে আনতে যা যা করতে হয়েছে তাই করেছি, আর বাকি কাজটা আমরা দুজনেই করব। এই বলে ডাক্তার অজিত পাশের ঘরে চলে গেলেন। আমি সোফা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু একই, আমার শরীর যেন অবশ হচ্ছে, কিছুতেই পা বাড়াতে পারছি না। শরীর কাঁপছে, চারপাশে ঘোলা হয়ে আসছে, মাথা চক্কর দিচ্ছে। অজানা কিছু একটা আমাকে আচ্ছন্ন করে ফেলেছে। ডাক্তার অজিত সেই লাশ রাখা ডিপ ফ্রিজটা ঠেলে এই ঘরে নিয়ে এলেন। ঢাকনা খুলে সেই মেয়েটার নগ্ন লাশটা মেঝেতে রাখলেন। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। ডাক্তার অজিত সেই বজ্রপাতের মৃত হৃৎপিণ্ড আর ফুসফুস নিজের হাতে নিলেন। তারপর সেগুলো কচলে মেয়েটার লাশের পুরো শরীরে মাখতে লাগলেন। এরপর নিজের মুখে গায়ে মাখলেন। তারপর আমাকে অবাক করে দিয়ে আবার পুরো মুখে সেই বিশ্রী অঙ্গ ঘষে দিলেন। বিশ্রী ভোটকা গন্ধে আমার বমি আসতে লাগলো। আমার শার্ট খুলে অজিত আমার শরীরটাতেও মাখাতে লাগলেন। আমি শুধু দেখে গেলাম। নিজে হাত নাড়ানোর শক্তি যেন সে কেড়ে নিছে। পরক্ষণে অজিত যা করলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে নিজে সম্পূর্ণ নগ্ন হয়ে গেল, মেয়েটার লাশের উপর শুয়ে গেল। মেতে উঠলো আদিম খেলে। আমি চিৎকার করে তাকে থামতে বলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি অপারগ। দীর্ঘক্ষণ এটা করার পর সে আমার দিকে ফিরে তাকালো, বলল, এবার আপনার পালা মাসুদ। লাশের সঙ্গে কখনো এমন করেছেন? ভয়ঙ্কর সুখের অনুভূতি। আসুন, এটা করলেই শেষ কাজ। আমি অবাক হলাম।
আমি এমন কেন করব? ডাক্তার অজিত এমনটা কেন করাচ্ছেন আমাকে দিয়ে? তার উদ্দেশ্য কী? আমার নিয়ন্ত্রণ যেন আমার কাছে নেই। ডাক্তার অজিত তার আমায় সম্মোহন করছেন, না হলে চায়ের সঙ্গে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিয়েছেন। আমি সব জামা খুলে ফেললাম, শুয়ে পড়লাম মেয়েটার লাশের উপর। নিজের অনিচ্ছায় সঙ্গমে মেতে উঠলাম। ডাক্তার অজিত পেছন থেকে চিৎকার করে হাসছিলেন, বলতেছেন, সেই বিখ্যাত উক্তি আপনি নিশ্চয় শুনেছেন, একটা আত্মার জন্য চাই আর একটা আত্মা, সারা এমনিতেই ফিরে আসতে পারবে না। এজন্য আমার বা আপনার যে কোনো একজনকে আত্মাকে বলি দিতে হবে, অর্থাৎ শেষ পূজায় মৃত তরুণীর লাশের সঙ্গে দুজন পুরুষ সঙ্গম করবে। দুজন পুরুষের বীর্য আর তাদের একজনের পুরুষের রক্ত আর আত্মার বদলে ফিরে আসবে মেয়েটি। আপনি সেই পুরুষ মাসুদ, যার রক্ত ও আত্মা ফিরিয়ে দিবে আমার সারাকে। আমি চাইলে আপনাকে সরাসরি পুজোয় নিয়ে আসতে পারতাম, কিন্তু করিনি। আমি চেয়েছি আপনি মৃত্যুর আগে সবটা জানুন, তৈরি হন। আমার বীর্য লাশটার জনিতে আমার শরীর ভেঙে পড়েছে। আমি বুঝতে পারছি না আমার সময় শেষ। এখন একটা ছুরি বা এ জাতীয় কিছু আমার উপর পড়বে, আর আমার নিথর দেহ শুধু পড়ে থাকবে এখানে। আমার রক্তে মেখে যাবে মেয়েটার শরীরে, আর আমার আত্মা চলে যাবে শয়তানের দুনিয়ায়। এখন আমি যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমাকে আমার শরীরে নিয়ন্ত্রণ নিজের কাছে নিজে নিয়ে আসতে হবে। আমি যেহেতু এখনও চিন্তা করতে পারছি না, তাহলে এটা সম্ভব। এছাড়া আর যাই ঘটুক, আমি মারা যাব। আমি সমস্ত চিন্তা ঝেড়ে নিজের হাতটা ঘোরানোর চেষ্টা করলাম। নিজের পা, নিজের ঘাড়, নিজের শরীর না কিছুতেই নড়াতে পারছি না। আমি এখনও লাশটার উপরে পড়ে আছি, আঠার মতো টেনে রাখছে যেন আমায়। যে কোনো সময় আমাকে ছুরি দিয়ে শেষ করে দিতে পারে। অজিত আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখতে না পারলেও অনুভব করতে পারলাম সে এমন অদ্ভুত ভাষায় কিছু মন্ত্র পড়ছেন, দ্রুত পড়ছেন। তার হাতে একটা ছুরি, আমাকে নড়তেই হবে। বাঁচতে হলে নড়তে হবে। না পারছি, শরীর কাঁপছে। এই তো হাতটা শরীরটার লাশ থেকে ছোটাতে পেরেছি। দুটো হাত ছুটছে। অজিতের মন্ত্র পড়া শেষ। আমার শরীর আমার নিয়ন্ত্রণে। আমি এক মুহূর্তে ঘুরে পেছনের দিকে তাকালাম। বড্ড দেরিতে নিয়ন্ত্রণ পেয়েছি। এর মধ্যে ডাক্তার অজিত ছুরি চালিয়ে দিয়েছেন আমার গলা বরাবর। এক লাফে বাম দিকে সরে গেলাম। গলা বাঁচাতে পারলেও কোপটা এসেই কানে লাগলো। একটা কান সম্পূর্ণ কেটে গিয়ে পড়ে লাশটার উপর। জায়গা থেকে বাত ফাটা রক্ত পড়ছে। বাম হাত দিয়ে কান চেপে ধরলাম। ঘটনার আকস্মিকতা হাতের কাছে চায়ের কাপটা ছুঁড়ে মারলাম অজিতের মুখে। অজিত পিছিয়ে গেল, নাক চেপে ধরল। হাত থেকে মেঝেতে গড়িয়ে পড়ল তার ধারালো ছুরি। এক লাফে ছুরিটার কাছে গেলাম। ছুরিটা হাতে নিয়ে লাশের মাথার সামনের দিকে সরে এলাম। লাশের পেটের কাছে নিয়ে কাটা কানটা দেখে কান্না পেয়ে গেল। অজিতের এগিয়ে এলো আমার দিকে। আমি আর কিছু না ভেবেই ছুরিটা চালিয়ে দিলাম অজিতের গলা বরাবর। ছুরিটা ভয়ঙ্কর ধারালো। অজিতের গলানালি কেটে দুভাগ হয়ে যায়। রক্ত ছিটিয়ে পড়ে আছে ঘর ভরে। অজিত লুটিয়ে পড়ল মেঝেতে। তার শরীর গিয়ে পড়ল সেই মেয়েটার লাশের উপর। দুটো শরীর রক্তে মাখামাখি। একদিকে কানের যন্ত্রণা, বেঁচে যাওয়ার আনন্দ, হত্যা করার ভয়, মৃত দুটো লাশ। ঘটনার আকস্মিকতা আমাকে অনুভূতিহীন মূর্তি বানিয়ে দিল। ডাক্তার অজিতের কথা মতো মৃত তরুণীর লাশের সাথে দুজন পুরুষ সঙ্গম করবে। দুজন পুরুষের বীর্য আর তাদের একজন পুরুষের রক্ত আর আত্মার বদলে ফিরে আসবে মেয়েটি। ঘটনা কিন্তু সেরকমই ঘটেছে, শুধু আমার জায়গায় অজিত মরেছে। অজিতের কথাই সত্যি হবে। সত্যই কি এই মেয়েটার শরীরে আবার আত্মা ফিরে আসবে, নাকি পুরোটাই ডাক্তার অজিতের অসুস্থ মস্তিষ্কের কল্পনা? কৌতূহলী হয়ে চেয়ে আছি মেয়েটার দিকে। ওমা, লাশটা নড়ছে নাকি? লাশটার চোখ দুটো কাঁপছে কেন? সমাপ্ত। মৃত্যুর আগে সবটা জেনে নিন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।